আজ শুরু করছি রূপসী বন্দিনী এর চতুর্থ পর্ব। সাধারণ যুক্তির কথা বুঝতে চাইছো না কেন মা? নরম কণ্ঠে বললেন তিনি। এ তো সহজ বুদ্ধিতেই বোঝা যায়। চোখ তুলে তাকালো ভ্যালেরি মার্কিসের চোখের দিকে। রাগ ফুটল ওর চেহারার। কি বুঝতে চাইছি না আমি? বলেই একবার তাকালো জানালার সামনে, এদিকে পিছন ফিরে দাঁড়ালো নতুন প্রহরী বাতিস্তার পিঠের দিকে। ফরচুনিয়াকে নিয়ে আগেই নেমে গেছে মার্কিউস। সূর্যাস্তের পর কেমন তামাটে দেখাচ্ছে ইসেক নদীর পানি। কালো হয়ে আসছে আকাশ। বিষণ্ণ দৃষ্টিতে তাই দেখছে বাতিস্তা। ভাষা বোঝে না বলে দুই মহিলার মধ্যে কি কথা হচ্ছে সে ব্যাপারে অসচেতন। অসহিষ্ণু একটা ভঙ্গি করলেন বিধবা মার্কিস। অযথা সময় নষ্ট হচ্ছে বুঝতে পারছেন, তবু বললেন, বুঝতে চাইছো না যে তোমার হয়ে কে কি কথা দিল সেটা আঁকড়ে ধরে বসে থাকা বোকামি? কথাটা আমি দিয়েছি মাদাম। শান্ত মেয়েটির গলা। বুঝলাম তোমারই দেয়া, কিন্তু এমন একটা সময়ে দেয়া যখন এর গুরুত্ব বোঝার বয়সই হয়নি তোমার। তোমাকে ওভাবে বাঁধনে আটকে ফেলার কোনো অধিকার ছিল না ওদের। অধিকার ছিল কি ছিল না সে নিয়ে প্রশ্ন তুলতে পারি একমাত্র আমি। বিধবার চোখের দিকে চেয়ে সোজা সাপটা জানিয়ে দিল ভ্যালেরি। আমি প্রশ্ন তুলছি না, প্রতিশ্রুতি রক্ষা করতে চাইছি, নইলে আত্মসম্মান বলতে কিছু থাকবে না আমার আর। প্রতিশ্রুতি? আত্মসম্মান? প্রায় চেঁচিয়ে উঠলেন মার্কিস। আমার মন তো আমারই ব্যাপার, তাই না? ফ্লরিমোর সঙ্গে বাগদান হয়েছে আমার, ব্যাস এতটুকুই বাইরের মানুষের জানার বিষয়। তাছাড়া আমি তাকে পছন্দ করি, সম্মান করি। আপনি বা আপনার ছেলে যাই বলুন না বা করুন না কেন, যখন সে ফিরে আসবে তার স্ত্রী হতে পারলে নিজেকে আমি ভাগ্যবতী বলে মনে করব। হেসে উঠলেন বিধবা মার্কিস, অনেকটা আপন মনে। যদি বলি মারা গেছে ফ্লোরিমো, তখন? আপনি তো যা খুশি তাই বলতে পারেন মাদাম, যদি প্রমাণ দেখাতে পারেন বিশ্বাস করব। অপমানটা গায়ে মাখলেন না মার্কিস, বললেন, সত্যি যদি প্রমাণ হাজির করতে পারি তখন? একটু যেন থমকালো ভ্যালেরি, তারপর বলল, তাহলেও আপনার ছেলের ব্যাপারে আমার মনোভাব বদলাবে না। এটা নির্বুদ্ধিতা ভ্যালেরি। আপনার জন্যও তাই মাদাম। কথার মাঝখান দিয়ে বাধা দিয়ে বলল মেয়েটি। যদি ভেবে থাকেন জুলুমবাজি করে বা গায়ের জোরে কোনো মেয়েকে ভালোবাসতে বাধ্য করা সম্ভব, নিশ্চয়ই সেটা নির্বুদ্ধিতা। যদি ভেবে থাকেন আমাকে এখানে বন্দি করে রেখে ছেলেকে দিয়ে আমার হৃদয় জয় করাবেন, নিশ্চয়ই সেটা নির্বুদ্ধিতা। আর আর যাই হোক, জেলখানায় আটকে রেখে। জেলখানা? আকাশ থেকে পড়লেন মার্কিস। কে জেলে আটকালো তোমাকে? দুঃখের হাসি ফুটল মেয়েটির ঠোঁটে, সেই সঙ্গে মিশে আছে কিছুটা বিদ্রূপ। তাহলে আপনি বলতে চান এটা জেলখানা নয়, আমাকে বন্দি করা হয়নি? তাহলে এটার কি নাম দেবেন আপনি? ওই নোংরা লোকটা কি করছে এখানে? আমার দরজার বাইরে পাহারায় থাকবে লোকটা, যাতে কারো সাথে যোগাযোগ করতে না পারি। আপনার অশেষ দয়ায় সকালে হাওয়া খেতে যাব আমি বাগানে, ওই লোকটাও যাবে আমার সঙ্গে। ঘুমিয়ে থাকি বা জেগে সারাক্ষণ লেগে থাকবে ও আমার পেছনে, যাতে ওর অজান্তে একটি শব্দ উচ্চারণ করলে অসুবিধে কি? ও তো ফ্রেঞ্চ জানে না। আচ্ছা, এজন্যই ওকে এখানে দেয়া হয়েছে, যাতে ওর সাহায্য নিয়ে এই জেলখানা থেকে পালাতে না পারি। মাদাম, বৃথা চেষ্টায় সময় নষ্ট করছেন আপনি। আমাকে শাস্তি দিচ্ছেন, নিজেকে অপমানিত করছেন। মার্কিউসকে যদি ভালোবাসার উপযুক্ত মানুষ বলে মনে হতো, আপনার এই সব কর্মকাণ্ডের ফলে ওকে ঘৃণা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না আমার। আর যখন ওকে মানুষের মর্যাদাই দিতে পারি না, তখন আপনার জোর জুলুমে আমার মনোভাব কি হতে পারে নিজেই বুঝে দেখুন।
এই শেষ কথায় বিধবার বোধোদয় হলো এর সঙ্গে কোনো আপোষ রফায় পৌঁছানো যাবে না। মুহূর্তে বদলে গেল তার আচরণ। রাগে জ্বলে উঠল চোখ দুটো। ঘৃণা করো না, ফোঁস করে উঠল যেন কাল নাগিনী। অথচ গোটা ফ্রান্সে এমন একটা মেয়ে নেই যে ওকে বিয়ে করতে পারলে বর্তে যাবে না, জোর জুলুম চলবে না, তাই না? বিদ্রুপের হাসি হেসে উঠলেন মার্কিস। অত দেমাক ভালো না মেয়ে। আজ যাকে ঘৃণা করো বলে মনে হচ্ছে, একটা সময় আসতে পারে যখন দুই হাঁটু মেঝেতে রেখে ওর দয়া ভিক্ষা করতে হবে তোমার। তোমাকে কিভাবে বাধ্য করতে হয় তা ভালো করে জানা আছে আমার। কথাগুলো যেন চাবুক। এক পা পিছিয়ে গেল মেয়েটি ভয়ে। খোদা বলে কেউ আছেন মাদাম? হ্যাঁ, স্বর্গে, বলে হেসে উঠলেন মার্কিস। রওনা হয়ে গেলেন দরজার দিকে। ইটালিয়ান লোকটা ছুটে গিয়ে দরজা মেলে ধরল। আবহাওয়া ভালো থাকলে কাল সকালে বাগানে তোমার সঙ্গে বেড়াতে যাবে ম্যাথিউস। ততক্ষণ আমার কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করে বুঝে দেখো। এই লোকটা কি এখানেই থাকবে মাদাম? জিজ্ঞেস করলো মেয়েটি। কেঁপে গেল ওর গলার স্বর। হ্যাঁ, বাইরের অ্যান্টি রুমে থাকবে ও। তবে এই ঘরের তালা যখন বাইরের দিকে ওর যখন খুশির দরকার মনে করলেই ঢুকতে পারবে এখানে। ওর চেহারা যদি তোমার পছন্দ না হয়, তোমার চেম্বারের দরজায় তুমি তালা মেরে রাখতে পারো। একই বক্তব্য ইটালিয়ানে অনুবাদ করে শোনালেন মার্কিস লোকটাকে। মাথা ঝাঁকালো বাতিস্তা। বুঝেছে। মার্কিসের পিছু নিয়ে ম্যাডমোয়াজেলের দিকের দরজাটা ভেড়িয়ে দিয়ে চলে এলো বাইরের অ্যান্টিরুমে। এ ঘরে আসবাব বলতে শুধু একটা টেবিল ও একটা চেয়ার রয়েছে, পাহারাদারদের খাওয়া দাওয়া বিশ্রামের জন্য। মণিবাণী মার্কিসের জন্য বাইরের দরজাটা মেলে ধরল বাতিস্তা। আর একটা কথা না বলে তিনি বেরিয়ে গেলেন। খটখট শব্দ তুলে নেমে যাচ্ছেন পাথরের ঘোরানো সিঁড়ি বেয়ে। বেশ অনেকক্ষণ লাগলো নামতে। তারপর দড়াম করে লেগে গেল নিচের আঙিনার দরজা। দরজার বাইরে থেকে তালা মারার শব্দ কানে এলো পরিষ্কার। দরজায় বাইরে থেকে তালা মারার শব্দ কানে এলো পরিষ্কার। মার্সেনারি লোকটা বুঝল শ্যাতত কন্দিয়াকের টাওয়ারে কেবল মেয়েটি বন্দী নয়, সেও বন্দী। অ্যান্টিরুম ছেড়ে দুজন বেরিয়ে যেতেই জানালার দিকে এগিয়ে গেল ম্যাডমোয়াজেল। অবসন্ন ভঙ্গিতে বসলো একটা চেয়ারে। ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। আজ সত্যিই ভয় পেয়েছে সে বিধবার হুমকিতে। গত 3 মাস ধরে চলছে ওর উপর এই হুমকির মুখে প্রেম নিবেদন। অনুনয় কমে ক্রমে বাড়ছিল হুমকির পরিমাণ। কিন্তু আজ মার্কিসের স্বার্থলোলুপ চেহারাটা একেবারে ঘাবড়ে দিয়েছে ওকে। শক্ত মনের সাহসী মেয়েও, কিন্তু আজ নিভে গেছে ওর সমস্ত আশা ভরসা। মনে হচ্ছে ফ্লোরিমো ত্যাগ করেছে ওকে। হয় সে ভুলে গেছে ওকে, নয়তো বিধবা যেমন বলছেন মারা গেছে। কি ঘটেছে জানে না ভ্যালেরি, জানবার আগ্রহ বোধ করে না তেমন একটা। কিন্তু আজ ডাকাতের মতো চেহারার ফ্রেঞ্চ না জানা বিদেশি এক লোককে ওর পাহারায় বসিয়ে দেওয়ায় বুঝে ফেলেছে ও এখান থেকে ও যাতে কিছুতেই পালাতে না পারে তার ব্যবস্থা পাকা করা হয়েছে। পুরোপুরি কন্দিয়াকের বিধবা ও তার ছেলের হাতের মুঠোয় রয়েছে সে এখন। কারো পরোয়া না করে ওরা যা খুশি জুলুম চালাতে পারে ওর উপর। এত বড় দুর্গে একটা লোক নেই যে এই অন্যায়ের প্রতিবাদ করবে। মনটা আসলে ভেঙেই গেছে ওর। জানালা দিয়ে তাকিয়ে আকাশের সব আলো নিভে যাওয়া দেখছে ভ্যালেরি। পিশাচ ও ডাইনির পাল্লায় পড়ে গেছে ও। মনে হচ্ছে এবার আর ওর রক্ষে নেই। মসিয়ো দো গখনাশকে ওরা খুন করায় বাইরে থেকে আরও কোনো সাহায্যের আশা নেই। 1 সপ্তাহ আগে কিভাবে মানুষটা ওকে এই লোভী রাক্ষসের হাত থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল, সেই দৃশ্যটা ভেসে উঠল ওর চোখের সামনে। মনে পড়ল অল্পক্ষণের সেই মুক্তির আনন্দ। এর ফলে বর্তমানের হতাশা বাড়ল আরও। মনের পর্দায় আবার ভেসে উঠল গম্ভীর লোকটার বলিষ্ঠ শরীর, তার লম্বা নাক, কাঁচা পাকা চুল, কড়া গোঁফ,
তীক্ষ্ণ একজোড়া চোখ, মনে হলো কান পাতলেই শুনতে পাবে ওর ভারী কর্কশ অকপট আন্তরিক কণ্ঠ, হাসি। আবার যেন দেখতে পাচ্ছে নিচের হলে বেয়ারা মাখিউস কন্দিয়াকের গলায় পা তুলে সবাইকে স্তব্ধ করে দেওয়ার দৃশ্যটা। ওর ঘোড়ার সামনে বসে গ্রেনেবেলের দিকে ছুটে যাওয়া, বৃষ্টির মধ্যে নিজের চাদর খুলে ওর গায়ে চপানো, নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ওকে কাঁপিয়ে দিয়ে। সত্যি বাবা মারা যাওয়ার পর ওই লোকটাকে সত্যিকারের পুরুষ বলে মনে হয়েছিল ওর। গাখনাসকে যদি ওরা মেরে না ফেলতো তাহলে এতটা ভেঙে পড়তো না, ও সাহস হারাতো না, আশায় বুক বাঁধতে পারত। কি যেন একটা ছিল মানুষটার মধ্যে, মুহূর্তে যাকে বিশ্বাস করা যায়, বিপদের সময় যার উপর ভরসা রাখা যায়। আবার যেন স্পষ্ট শুনতে পেল গাখনাসের চড়া কর্কশ কণ্ঠস্বর মাখিসকে বলছে, আমার কাজ দেখতে চেয়েছিলেন মাদাম, সন্তুষ্ট তো? কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো ভ্যালেরি। হঠাৎ যেন সেই লোকটার কণ্ঠস্বর শুনতে পেল সে, একেবারে কাছ থেকে, জীবন্ত। চমকে গিয়ে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল ভ্যালেরি, কিন্তু সামলে নিল নিজেকে। মাদমোয়াজেল, বলল কণ্ঠটি, এতটা ভেঙে পড়ো না তো, মন খারাপ করো না খুকি। ফিরে এসেছি আমি আমার দায়িত্ব পালন করতে। ওই বাঘিনী আর তার শাবক এবার আর ঠেকাতে পারবে না আমাকে। দম আটকে মূর্তির মতো বসে থাকলো ভ্যালেরি বেগুনি রঙা আকাশের দিকে চেয়ে। গলার আওয়াজ থেমে গেছে, তবু কিছুক্ষণ বসে থাকলো। তারপর বুঝতে পারল স্বপ্ন নয়, ভারাক্রান্ত মোড়ের বিভ্রম নয়, সত্যি জ্যান্ত কেউ কথা বলছে ঠিক ওর পিছন থেকে। ঘাড় ফিরিয়ে তাকিয়ে আবার চমকে উঠল ভ্যালেরি। দেখল ওর ঠিক পিছনে দাঁড়িয়ে জলজলে চোখে ওর দিকে চেয়ে রয়েছে সেই কালো চুলের ইটালিয়ান প্রহরীটা, ফ্রেঞ্চ জানে না বলে যাকে দায়িত্ব দেয়া হয়েছে এই কাজের। কখন নিঃশব্দে দরজা খুলে লোকটা কাছে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি ভ্যালেরি। একটু ঝুঁকে রয়েছে লোকটা, যেন শিকারের ওপর এখনই ঝাঁপিয়ে পড়বে কোনো হিংস্র জানোয়ার। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ও। এমনি সময়ে আবার নির্ভুল ফ্রেঞ্চ ভাষায় কথা বলে উঠল ফ্রেঞ্চ না জানা লোকটা, সেই একই কণ্ঠে, ভয় পেও না খুকি, আমি সব রুবলেট করে ফেলা সে আহাম্মক গাখনাস। মেজাজ ঠিক রাখতে না পেরে ঝগড়ায় জড়িয়ে পড়ে 1 সপ্তাহ আগে তোমাকে নিরাপদে প্যারিসে নিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছিলাম। মেয়েটার চোখে পাগলের দৃষ্টি। গাখনাস, ফিসফিস করে বলল সে, সত্যি আপনি মুসিও গাখনাস? গলাটা যে গাখনাসের তাতে কোনো সন্দেহ নেই। তাকিয়ে থাকতে থাকতে টের পেল নাকটা অবিকল গাখনাসের, যদিও চামড়ার রং আলাদা। নীল চোখ দুটো গাখনাসের, বাদামি চুলগুলো এখনো দেখাচ্ছে কালো। বন বেড়ালের মতো খাড়া লালচে গোঁফ জোড়াও কালো দেখাচ্ছে, আর নিচের দিকে ঝোলানো গায়ের রং রোদে পোড়া খয়েরি। হাসলো ইটালিয়ান লোকটা। ব্যাস, আর কোনো সন্দেহ রইল না। মুহূর্তে হাসি ফুটল ভ্যালেরির মুখে। লাফিয়ে উঠে দাঁড়ালো সে। মুসিও, মুসিও, কেবল এতটুকুই বলতে পারল মেয়েটি। ওর ইচ্ছে করল 2 হাতে গলা জড়িয়ে ধরে গাখনাসের, ঠিক যেভাবে কেউ আপন বড় ভাই অথবা বাবার গলা জড়িয়ে ধরে। স্বস্তিতে বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠতে ইচ্ছে করল। গাখনাসের 2 চোখ থেকে নিখাদ স্নেহ ঝরল। মেয়েটির মনের অবস্থা বুঝতে পারছে, হাসলো। তারপর কথাবার্তায় ওকে ভোলাবার চেষ্টা করলো। ভেঙে বলল কিভাবে এখানে পৌঁছলো। ভাগ্য খুব সাহায্য করেছে বুঝলে। আমি কল্পনাও করতে পারিনি আমার এই চাষাড়ে চেহারাও ছদ্মবেশ নিয়ে ঢাকা যেতে পারে। এতে অবশ্য আবার বিন্দুমাত্র কৃতিত্ব নেই, এ হচ্ছে আমার তুখোড় ভ্যালের হাতের কাজ। ও হলো দুনিয়ার সেরা ভ্যালে, পড়েছে দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধুর হাতে। অল্প বয়সে আমি বছর 10 ইটালিতে ছিলাম। সেই সময় ভাষাটা ভালোমতো শিখে নেয় ফরচুনিওকে সহজেই ফাঁকি দিতে পেরেছি। তাছাড়া ও তখন দুর্গরক্ষী নিয়োগের জন্য হন্যে হয়ে ঘুরছিল এদিক ওদিক, আমাকে পেয়ে একেবারে লুফে নিয়েছে। এখন আমার চুল দাড়ির কলপ আর গায়ের রং উঠে যাওয়ার আগেই এখান থেকে পালাতে পারলে
আর কোনো ভয় নেই। কিন্তু মসিও, বলে উঠল ভ্যালেরি, ভয়ের অনেক কিছুই আছে। বলতে বলতে আবার চোখে মুখে ভয় দেখা দিল ওর। কিচ্ছু ভেবো না, হাসি মুখে বলল গাখনাস। ভাগ্যের সহায়তা পাবো আমরা। কপাল খুলে গেছে আমার, বললাম না। মনে হয় আরো কিছুদিন ভালোই যাবে। আমি কন্দিয়াকে আসার সময় কি জানতাম ফ্রেঞ্চ না জানার ভান করলে তোমাকে পাহারা দেওয়ার ভার আমাকে দেওয়া হবে। সবই কপাল, বুঝলে। ভেবে দেখো কত সহজে পৌঁছে গেলাম তোমার কাছাকাছি। কিন্তু এত লোকের বিরুদ্ধে একা আপনি কি করবেন মসিও? প্রশ্ন করল ভ্যালেরি হতাশ কণ্ঠে। জানি না, বলল গাখনাস। এখনো জানি না। জানালার ধারে গিয়ে দাঁড়ালো সে। তবে এখান পর্যন্ত যখন পৌঁছে গেছি, একটা কিছু বুদ্ধি বের করেই ফেলবো। এখানকার নিয়ম কানুন লক্ষ্য করতে হবে আমার, আর কিছুটা ভাবতে হবে। কিন্তু আপনি জানেন আমাকে কি হুমকি দেওয়া হয়েছে? আমার এখন কি বিপদ! গাখনাসকে হাসতে দেখে থেমে গেল ভ্যালেরি। মরে পড়ে গেছে, না বোঝার ভান করে মাখিসে সব কথাই শুনেছে মসিও গাখনাস। তুমি যদি মনে করো প্রস্তুতি না নিয়ে এভাবে একা হুট করে চলে আসা আমার বোকামি হয়েছে। না 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 মসিও, আমি তা মনে করি না। এটা মহৎ একজন মানুষের কাজ, বিরাট বড় মনের, দুর্দান্ত সাহসী মানুষের কাজ। কথা দিয়ে এর বর্ণনা করা যায় না। কিছুই না, বলল গাখনাস। আসল মহত্বের পরিচয় দিয়েছি যখন হতভাগা আর রাবেক কালিঝুলি মেখে আমার চেহারাটা বিকৃত করছিল। আমার গোঁফ জোড়া যখন লিচু করে দিল, তখন তো মনে হচ্ছিল ওকে আমি। গাখনাসকে দাঁত কিরমির করতে দেখে হা হা করে হেসে উঠল মাদমোয়াজেল। তারপর হাসি সামলে নিয়ে বলল, তাহলে বোঝা যাচ্ছে প্যারিসের পথে রওনা দিয়েও ভুয়াহো থেকে ফিরে এসেছেন একা ছদ্মবেশ নিয়ে। কিন্তু প্যারিস থেকে লোকজন কামান বন্দুক নিয়ে ফিরে এলে কি ভালো হতো না? মাথা নাড়ল গাখনাস। সময় পাওয়া যেত না খুকি। ওখানে ফিরে গালি গালাজ টিটকারি হজম করার পর রানীর অনুমতি নিয়ে সৈন্য সামন্ত গোলা বারুদ রসদ জোগাড় করে এখানে ফিরে আসতে আসতে লেগে যেত 1 মাসের ওপর। ততদিনে সর্বনাশ করে ছাড়তো ওরা তোমার। মাদাম মেয়ে লোকটার ছলচাতুরি কৌশল ও দুষ্টু বুদ্ধির কোনো সীমা সংখ্যা নেই। কিন্তু একা আপনি কি করতে পারবেন? আবার জিজ্ঞেস করলো মাদমোয়াজেল। আমাকে 2-1 দিন সময় দাও খুকি। অবস্থাটা একটু বুঝে নিতে পারলেই উপায় কিছু না কিছু বের করে ফেলতে পারবো। এদের প্রতিরক্ষা ব্যবস্থায় কোথাও না কোথাও ফাঁক ফোকর পাওয়াই যাবে। তবে একটু থেমে ভ্যালেরির দিকে সরাসরি চাইল গাখনাস। তুমি যদি মনে করো আমার আত্মবিশ্বাস মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, বাইরে থেকে লোক এনে কন্দিয়াকের উপর সর্বাত্মক আক্রমণ চালানোই উচিত, তাহলে বলো, কালই রওনা হয়ে যায় আমি। চেষ্টা করে দেখি প্যারিস পর্যন্ত না গিয়ে আশপাশ থেকে সাহায্য সংগ্রহ করা যায় কিনা। কোথায় যাবেন সাহায্যের জন্য? ভয় পেল মেয়েটা। লিয়ঁ কিংবা মুলাহে গিয়ে সাহায্য চাইতে পারি, বলল গাখনাস। রানীর আদেশের কথা যদি বলি তাহলে কেউ হয়তো সাহায্য করতে রাজি হবে। তবে গ্রেনেবল যে আমাকে সাহায্য করেনি এই কথাটা চেপে রাখার চেষ্টা করতে হবে। ওরা যদি পার্চমেন্টটা দেখতে চায় তাহলে টের পেয়ে যাবে। সব রকম সাহায্যের আদেশ দেওয়া হয়েছে আসলে দফিনির সেনিশালকে, আর কাউকে নয়। তবুও চেষ্টা করে দেখতে পারি আমি। ওরা কেউ লোক দিতে রাজি না হলে প্যারিস তো রয়েছেই। না না, ওকে ছেড়ে গাখনাস লোক জোগাড়ের চেষ্টায় গেলে যে নিরাপত্তা বলতে কিছুই থাকবে না ওর, সেটা বুঝতে পেরে চট করে গাখনাসের হাত চেপে ধরল মেয়েটা। না মুসিয়া, আমাকে এই বাঘের খাঁচায় রেখে আপনি কোথাও যাবেন না। ভীরুর মতো হয়ে যাচ্ছে কথাটা। আপনি আমাকে ভীতু মনে করতে পারেন মুসিয়া। সত্যি আমি ভয় পেয়েছি। ওরা আমাকে একটা ভীরু বানিয়ে ছেড়েছে। মেয়েটা কি ভয় পাচ্ছে বুঝল গাখনাস। ধীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো। কন্দিয়াকের ডাইনি ও তার বখাটে পুত্রের পক্ষে সবই করা সম্ভব। নির্বান্ধব অসহায় এই মেয়েটির জন্য ওর উদার মনে উথলে উঠল মমতা। ওর হাত আঁকড়ে ধরা নরম আঙুলের পিঠে মৃদু চাপ দিয়েও আশ্বাস দিল, আমারও তাই মনে হচ্ছে খুকি। এখানে একটা সুবিধাজনক অবস্থানে বসে উপায় খুঁজে নেওয়া খুব কঠিন হবে না। চিন্তা করো না, একটা না একটা বুদ্ধি বের করেই ফেলবো।
স্বর্গীয় সাহায্যে বুদ্ধি এসে যাক আপনার মাথায়, এই প্রার্থনা করি। সারা রাত আজ প্রার্থনা করব আমি। আমার মনে হয় খোদা আর তার ফেরেশতাদের খুব করে অনুরোধ করলে আপনাকে তারা ঠিকই পথ দেখাবেন মসিও। আমারও তাই মনে হয়। ছোট মেয়েদের কথা খোদা বেশি করে শোনেন। বলেই ঘাড় কাত করলো গাখনাস। কি যেন শোনার চেষ্টা করলো, পর মুহূর্তে নড়ে উঠল সে। কে যেন আসছে বলে দ্রুত নিঃশব্দ পায়ে বাইরের ঘরে ফিরে গেল মসিও গাখনাস। দরজাটা ভেড়িয়ে দিয়ে হেলান দিয়ে বসলো নিজের চেয়ারে। পায়ের শব্দ উঠে এলো উপরে। খোলা দরজা দিয়ে আলোর আভাস পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে জোরালো হচ্ছে হলুদ আলো। সম্ভবত খাবার আসছে ভ্যালেরির জন্য। বিধবা ও তার পুত্রের আস্থা পাকাপোক্ত করার জন্য ছোট্ট একটা নাটকের আয়োজন করল গাখনাস কন্দিয়াকে। মাদমোয়াজেলের পাহারাদার হিসেবে 2 দিন কাজ করার পরই রাত দুপুরে বিপদ সংকেত দিয়ে জাগিয়ে তুলল সে গোটা কন্দিয়াকের সবাইকে। ছুটে এলো অর্ধেক পোশাক পরা রক্ষীরা। তাদের পিছন পিছন দৌড়ে আন্টি রুমে এসে ঢুকলেন মাদাম, সঙ্গে মাখিউস। মাদামকে দেখেই তুফান মেলের মতো ইটালিয়ান ছুটিয়ে দিল উত্তেজিত গাখনাস। অর্ধেক তার বোঝা গেল, বাকিটুকু আন্দাজ করে নিতে হলো। দেখা গেল বিছানার চাদর লম্বা করে কেটে গেট দিয়ে দিয়ে টুকরোগুলো জোড়া লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে জানালার বাইরে। মাদামের ভাঙা ভাঙা ইটালিয়ানের কথা প্রশ্নের উত্তরে গাখনাস যা বলল তা হলো, ভিতরের আন্টি রুমে নড়াচড়ার শব্দ শুনে তার সন্দেহ হয়। তাই আস্তে করে তালা খুলে ঘরে ঢুকে দেখে পালাবার সব ব্যবস্থা সারা। মাদমোয়াজেল জানালায় উঠতে যাচ্ছেন, তাকে এগোতে দেখে ছুটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন তিনি। অনেক ডাকাডাকি করেও ভ্যালেরিকে ঘর থেকে বের করা গেল না। ভিতর থেকে জানিয়ে দিল সে এখন ঘুমিয়ে আছে, দরজা খুলতে পারবে না। মেয়েটা ভিতরে আছে সে ব্যাপারে নিশ্চিন্ত হয়ে এত রাতে আর বেশি শোরগোল করলেন না মাখিস। বোকা একটা, বললেন তিনি মাখিউসকে। অনেকটা হলে মারা পড়তো। ওই দড়ি বেয়ে বড় জোর 20 ফুট নামা যেত, বাকি 30 ফুট নির্ঘাত মারা পড়তো চুরি ওখান থেকে পড়লে। পরদিন সজাগ তৎপরতার জন্য বিশ্বস্ত বাতিস্তাকে কয়েকটা স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হলো। জানালাটা পেরেক মেরে আটকে দেয়া হলো, যাতে ভবিষ্যতে পলায়নের এরকম আত্মঘাতী প্রচেষ্টা সে না করতে পারে। পরদিন সজাগ তৎপরতার জন্য বিশ্বস্ত বাতিস্তাকে কয়েকটা স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হলো। জানালাটা পেরেক মেরে আটকে দেয়া হলো, যাতে ভবিষ্যতে পলায়নের এরকম আত্মঘাতী প্রচেষ্টা সে না করতে পারে। ওই জানালার পাল্লা খুলতে গেলেই শব্দ শুনে ঘুম ভেঙে যাবে সতর্ক বাতিস্তার। এরপর থেকে গাখনাসের পরামর্শে বাতিস্তার প্রতি ভয়ানক বিতৃষ্ণার ভাব প্রকাশ করতে শুরু করল মাদমোয়াজেল। এক সকালে পলায়ন প্রচেষ্টার দিন 3 পর বাগানে পায়চারি করছে ভ্যালেরি। কয়েক কদম পেছন পেছন হাঁটছে সদা সতর্ক বাতিস্তা। হঠাৎ আরেক পথ দিয়ে মাখিউস এসে হাজির। সুন্দর চেহারা, আরও সুন্দর লাগছে বাদামি ভেলভেটের তৈরি চমৎকার রাইডিং স্যুট, বিস্কিট রঙা রাইডিং হোজ আর ম্যারোকুইন লেদারের উঁচু বুট পরায়, ঠিক যেন রাজপুত্র। খয়েরি রঙের হাউন্ডটা আসছে ওর পায়ে পায়ে। বরাবরই ওর জন্য অপেক্ষা না করে নিজের মতো হাঁটতে থাকে ভ্যালেরি। হাঁটার গতি বাড়ায়ও না কমায়ও না। মাখিউসের আগমন বা বিদায় সম্পর্কে নিরাসক্ত একটা ভাব দেয়। কিন্তু আজ ওকে আসতে দেখে থামল, ডাকলো কাছে আসার জন্য। প্রায় ছুটে এলো মাখিউস। চোখের দৃষ্টিতে বিস্ময়ের পাশাপাশি খেলা করছে আশার আলো। রোজকার নিস্পৃহ ভ্যালেরির আজ কি হলো ভেবে অবাক তরুণ ওর পাশে পাশে হাঁটছে। আরো কয়েক পা পিছিয়ে গেল বাতিস্তা। মিনিট কয়েক গাছ, ফুল, পাখি, আকাশ আর সুন্দর সকাল নিয়ে আলাপ হলো। তারপর হঠাৎ করে থেমে দাঁড়িয়ে মাখিউসের দিকে ফিরল ভ্যালেরি। থমকে দাঁড়িয়েছে তরুণও। আমার একটা কথা রাখবে মাখিউস? কয়েক মুহূর্ত হাঁ করে ওর দিকে চেয়ে রইল তরুণ। হালকা বাদামি রঙের চোখ তুলে ওর দিকে সরাসরি চেয়ে রয়েছে মেয়েটা। কি যেন ঘটে যাচ্ছে মাখিউসের ভিতর। তোমার কথা রাখা তো কোনো ব্যাপারই না ভ্যালেরি, বলল ও। পৃথিবীতে এমন কাজ নেই যা আমি তোমার জন্য করতে পারি না। মুচকি হাসল ভ্যালেরি। মুখে বলা কত সহজ। আমাকে বিয়ে করো। একটু ঝুঁকে এলো সে সামনে।
নজর বোলাচ্ছে মেয়েটির দিকে। তারপর দেখো আমার কথা কত দ্রুত কাজে পরিণত হয়। ও, হাসিটা চওড়া হলো, সেখানে এখন বিদ্রুপের ভাঁজ। শর্ত রয়েছে সঙ্গে? যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার জন্য সব করবে। কথাটা ওলটালে দাঁড়ায়, যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমার জন্য কিছুই করবে না তুমি। তবে যতক্ষণ তোমাকে বিয়ে করব কি করব না সে সিদ্ধান্ত নিতে না পারছি, ততক্ষণ কি সামান্য একটা অনুরোধ তুমি রাখবে না আমার? যতক্ষণ সিদ্ধান্ত না নিতে পারছো। উজ্জ্বল হয়ে উঠল ওর সুশ্রী মুখটা। এতদিন কেবল প্রত্যাখ্যান, অবহেলা, অবজ্ঞা ও ভ্রুকুটি ছাড়া কিছুই পায়নি সে এই মেয়েটার কাছ থেকে। আজকের কথায় ওর প্রতি মনোভাবের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এতদিন ছিল করব না, আজ তার আগে যুক্ত হয়েছে করব কি। সরল মেয়েটা কি খেলাচ্ছে ওকে? কথাটা মাথায় আসতেই ভাব আবেগ দূর হয়ে গেল মখিউসের। ঠান্ডা গলায় জানতে চাইল, আসলে কি চাইছো তুমি আমার কাছে? ছোট্ট একটা জিনিস মখিউস। চট করে একবার পিছনে দাঁড়ালো লম্বা লোকটার দিকে তাকালো সে। ওই গুন্ডাটার সান্নিধ্য থেকে আমাকে রেহাই দাও। ঘাড় ফিরিয়ে বাতিস্তাকে দেখল মাখিউস। তারপর দৃষ্টি ফিরে এলো ভ্যালেরির দিকে। হাসি ফুটল ওর মুখে, সামান্য ঝাঁকালো কাঁধ দুটো। কেন, কিসের জন্য? ওকে সরিয়ে দিলে ওর বদলে আসবে অন্য একজন। পছন্দ করার মতো একটা লোকও কি পাবে তুমি কন্দিয়াকের গ্যারিসনে? খপ করে মেয়েটির কবজি চেপে ধরল। ইচ্ছে করলেই তুমি ওর হাত থেকে রেহাই পেতে পারো। আমাকে বিয়ে করো ভ্যালেরি, তাহলে আর সারাক্ষণ লেগে থাকবে না ও তোমার সঙ্গে। বদলে থাকবো আমি। আমাকে। হঠাৎ থামল মাখিউস। মেয়েটির চেহারায় নগ্ন ঘৃণা দেখতে পাচ্ছে সে। প্রচন্ড একটা চড় খাওয়ার অনুভূতি হলো ওর। হাত ছেড়ে দিয়ে সরে গেল এক পা। তোমার চেহারা দেখে মনে হচ্ছে ওই একই রকম লাগছে তোমার কাছে আমার সান্নিধ্য। চুপ করে থাকলো ভ্যালেরি, মাটির দিকে চোখ। রাগ চড়ে গেল মাখিউস দো কন্দিয়াকের মাথায়। কুটিল এক টুকরো হাসি ফুটল ওর ঠোঁটে। আমার ধারণা বাতিস্তা খুবই ভালো প্রহরী। ওকে তোমার ভালো লাগার কোনো প্রয়োজন নেই। একটা ফ্রেঞ্চ শব্দ বোঝে নাও, ফলে ওকে কোনো রকম লোভ দেখিয়ে পালাবার সুযোগ বের করতে পারবে না তুমি, যে কারণে ওকে তোমার এত অপছন্দ। ঠিক ওই একই কারণে ওকে আমাদের এত পছন্দ। হেসে উঠল সে। হ্যাটটা খুলে মাথা ঝুঁকিয়ে অনাবশ্যক ভদ্রতার অভিনয় করল। তারপর শীষ দিয়ে কুকুরটাকে ডেকে নিয়ে চলে গেল অন্য পথে। মাখিউসের মুখে সব শুনে সদা সতর্ক বাতিস্তার প্রতি আস্থা বেড়ে গেল বিধবা মাখিজের। সেই সুযোগে পরিকল্পনা তৈরি ও সেটা বাস্তবায়নের কাজে মনোনিবেশ করল গাখনাস। প্যারিসে না গিয়ে গাখনাসের কন্দিয়াকে ফিরে আসার প্রধান কারণ জেদ। মেয়ে মানুষের ব্যাপারে জড়াতে চায়নি সে, কিন্তু বিধবা মাখিসের কাছে হেরে গিয়ে আত্মসম্মান রক্ষার খাতিরেই আসতে হয়েছে ওকে। নোংরা কাপড় পরে ছদ্মবেশ নিতে হয়েছে সাধারণ এক মার্সেনারির। এটা কি ওর মতো স্বনামধন্য বংশমর্যাদা সম্পন্ন রানীর দরবারের সম্মানিত বয়স্ক একজন উচ্চপদস্থ সৈনিকের কাজ? মরমে মরে যাচ্ছিল গাখনাস, বর্তমান ভূমিকায় অবতীর্ণ হতে বাধ্য হয়ে। কিন্তু সেদিন ভ্যালেরি ও মাদাম দো কন্দিয়াকের বাক্যালাপ শুনে ওর গ্লানিবোধ অনেকটা দূর হয়ে গেছে। অসহায় একটা বাচ্চা মেয়ের দুরবস্থার কথা টের পেয়ে আশ্চর্য এক মমতা জেগেছে ওর কঠোর হৃদয়ে। সেই সঙ্গে স্বার্থান্বেষী এক মহিলার নিজ মতলব চরিতার্থ করার উদ্দেশ্যে সরল এই মেয়েটির উপর যথেচ্ছাচার করার উদ্ধত্ত দেখে তীব্র ঘৃণা জন্মেছে ওর যোদ্ধাসত্তায়। প্রবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করার মনোবৃত্তি কাজ করছে এখন ওর মধ্যে। উত্তর ইটালির এক মার্সেনারি আর্সেনিও নামে এক দুর্বৃত্তের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে গাখনাস ইতিমধ্যেই। লোকটা যে লোভী ও উচ্চাকাঙ্ক্ষী তা বুঝতে পেরে তাকেই ব্যবহার করবে বলে স্থির করেছে ও মনে মনে।
প্রহরী ডিউটি থেকে যে 2-4 ঘন্টা ছুটি মেলে সেই সময়টুকু এই আর্সেনিওর পেছনে ব্যয় করছে ও আজকাল। ধীরে ধীরে ওকে বুঝিয়েছে সে চার্চের আশীর্বাদ বঞ্চিত এই কন্দিয়াকে সামান্য বেতনে পড়ে থাকা অর্থহীন। তার চেয়ে অন্যখানে অনায়াসে মেলা কমপক্ষে 50 পিস্টল বেতনে চাকরি পাওয়া যায়। বলো কি, 50 পিস্তল? কোথায় পাওয়া যায় এমন লোভনীয় চাকরি? চকচক করে ওঠে আর্সেনিওর চোখ। কাজেই এই গ্রেনেবেলে তুমি নিলে না কেন এমন চাকরি? কপাল খারাপ, আগেই ফরচুনিওর সঙ্গে চুক্তি করে ফেলে এখন পস্তাচ্ছি। এখানকার ভাব চক্কর আমার ভালো ঠেকছে না। এখনো লোক লাগবে ওদের কজন? লোক তো দরকার ছিল 6 জন, পাওয়া গেছে মাত্র 2 জন, আরো 4 জন লাগবে ওদের। তুমি কি যাচ্ছ? ভাবছি। আর্সেনিও লোকটা ধর্মবিশ্বাসী এবং লোভী। 50 পিস্টল বেতন শুনে জোঁকের মতো আঁকড়ে ধরল বাতিস্তাকে। ওর কাছ থেকে কথা আদায় করে নিল যদি ও এই কাজ ছেড়ে বেশি বেতনের কাজে যায় তাকেও সঙ্গে নেবে। তারপর প্রশ্ন উঠল কন্দিয়াক ছেড়ে যাওয়াটা বিশ্বাসঘাতকতা হয়ে যায় কিনা। উত্তরটা এলো আর্সেনিওর কাছ থেকেই। চার্চ যাদের পরিত্যাগ করেছে তাদেরকে ত্যাগ করাই ধর্মভীরুর উচিত কাজ। মাথা ঝাঁকালো গাখনাস। আরও 2 দিন লোকটাকে খেলিয়ে এখান থেকে পালাবার দিন তারিখ ঠিক করলো দুজনে মিলে। স্থির হলো আগামী যে রাতে আর্সেনিওকে পাহারার ডিউটি দেয়া হবে সেই রাতেই পালাবে ওরা। আঙিনায় নেমে আসার দরজার বাইরে দাঁড়ানো লোকটার একটা ব্যবস্থা করে তালাটা খুলে দেবে আর্সেনিও। তারপর 2 বন্ধু গলা ধরাধরি করে বেরিয়ে যাবে দুর্গ থেকে। লোকটাকে কি? গলায় ছুরি চালানোর ভঙ্গি করল আর্সেনিও, কিন্তু মাথা নাড়ল বাতিস্তা ওরফে গাখনাস। মাথার ওপর একটা ডান্ডার বাড়ি, ব্যাস, এর বেশি কিছু নয়। তুমি ঠিক ঠিক জানো তো চাবিটা ওর কাছেই থাকবে? স্বয়ং মাদামের মুখে শুনেছি জরুরি অবস্থা মোকাবিলার জন্য চাবিটা ওরা হাতে দিতেই হয়েছে। মাদমোয়াজেল পালাবার জন্য যেরকম হন্যে হয়ে উঠেছে দেখলে না সেদিন? জোরে জোরে মাথা ঝাঁকালো আর্সেনিও। চুক্তিটা পাকাপোক্ত করার জন্য ধার হিসেবে 2 সোনার লুই গুঁজে দিল গাখনাস ওর হাতে। গ্রেনেবেলের সেই লোভনীয় চাকরির বেতন পেয়ে ফেরত দিলেই চলবে। স্বর্ণমুদ্রা হাতে পেয়েই পূর্ণ বিশ্বাস এসে গেল আর্সেনিওর যে স্বপ্ন দেখছে না, সত্যিই 50 পিস্টলের চাকরি অপেক্ষা করছে ওর জন্য গ্রেনেবেলে। পরদিন গাখনাসকে জানালো সে ওর ধারণা আগামী বুধবারই নাইট গার্ডের ডিউটি পড়বে ওর। আজ হলো শুক্রবার, বলল গাখনাস। তাহলে 4 দিন পর, দিবাগত রাত্রে, তাই তো? হ্যাঁ, যদি প্রোগ্রামের কোনো পরিবর্তন হয় আগেই জানাবো আমি তোমাকে। এই কথার উপর হাত মিলিয়ে চলে গেল ওরা যে যার কাজে। আর্সেনিওর সঙ্গে একটা সমঝোতায় আসতে পেরে খুশি মসিও দো গাখনাস। সব খুলে বলল ভ্যালেরিকে। এখন কেবল একটু ধৈর্য ধরো, বুঝলে? তোমাকে বলেছিলাম না হঠাৎ করে কপাল খুলে গেছে আমার। অ্যান্টিরুমের টেবিলে সাপার খেতে বসেছে ভ্যালেরি। পরিবেশন করছে ওর অপ্রিয় গার্ড বাতিস্তা। গাখনাসের উপর এই বাড়তি দায়িত্ব চাপানো হয়েছে ভ্যালেরিকে শায়েস্তা করার জন্য। শ্যাতর কোনো কাজের লোককে ভেতরের অ্যান্টিরুমে ঢুকতে দেয়া হয় না, যাতে একটা কথা বলার সুযোগও না পায় মেয়েটা। টাওয়ারের গার্ড রুম বলা হয় এখন বাইরের অ্যান্টিরুমকে। দুপুরে নিচে হল রুমে গিয়ে মাদাম দো কন্দিয়াক ও মখিউসের সঙ্গে খেতে হয় ভ্যালেরিকে, কিন্তু সকালের নাস্তা ও রাতের খাবারটা পাঠিয়ে দেয়া হয় টাওয়ারের গার্ড রুমে বাতিস্তার কাছে। মাদমোয়াজেলের অ্যান্টিরুমে গিয়ে টেবিলে দস্তরখান বেছানো, খাবার পরিবেশন করা ইত্যাদি চাকরের কাজ করতে হচ্ছে গাখনাসকে। প্রথম প্রথম ভয়ানক বিরক্তি লেগেছে ওর। আরে মাখতি মাখি রিগোবেয়া দো গাখনাস কি শেষে খানসামা হয়ে গেল? টেবিলে কাপড় বিছিয়ে ডিশ সাজিয়ে দেবে, পেছনে দাঁড়িয়ে থাকবে কখন কি লাগে এগিয়ে দেবার জন্য। তবে এখন আর অতটা খারাপ লাগছে না। এই সুযোগে খবর আদান প্রদান সহজ হয়েছে ওদের জন্য। 6টা করে মোমবাতি জ্বলছে 2 ঝকঝকে মোমদানিতে। পিঠ উঁচু চামড়ার চেয়ারে বসে সামান্য কিছু মুখে তোলে কুণ্ঠিত মাদমোয়াজেল আর গাখনাসের কাছে শোনে আশার কথা, ভরসার কথা, সাহসের কথা।
বন্দি দশা থেকে মুক্তির কথা। ওর মনে হয় মায়ের মতো আগলে রেখেছে ওকে এই মহৎপ্রাণ দুঃসাহসী লোকটা। খালি আগামী বুধবার পর্যন্ত ভাগ্যটা যদি অনুকূল থাকে, ব্যাস ধরে নাও কন্দিয়াক থেকে বহু দূর চলে গেছো তুমি। আর্সেনিও অবশ্য জানে না তুমিও ভাগছো আমাদের সঙ্গে, কাজেই ও যদি মত পাল্টিয়ে ফরচুনিওকে জানিয়ে দেয়ও, তোমার কোনো ক্ষতি হবে না। আর আমি তো হো হো করে হাসবো ওকে বোকা বানিয়েছি বলে। তবে শেষ মুহূর্তে তোমাকে দেখলেও তুমি শব্দ করতে পারবে না বেটা। মাস গেলেই 50 পিস্তলের লোভ ওর মাথা ঘুরিয়ে দিয়েছে। ঘাড় ফিরিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে দেখল ভ্যালেরি গাখনাসকে। বেশ সুন্দর গুছিয়ে এনেছেন তো, প্রশংসা ঝরল ওর কণ্ঠে। যদি আমরা পালাতে। যদি না মাদেমোয়াজেল। বাধা দিল গাখনাস। বলো, যখন আমরা। আচ্ছা বেশ, কন্দিয়াক থেকে বেরিয়ে কোথায় যাব আমি? কেন, কোথায় আবার? আমার সঙ্গে সোজা প্যারিস। টাকা পয়সা দিয়ে এসেছি। আমার লোক ভুয়া হয়ে ঘোড়া আর গাড়ি নিয়ে তৈরি হয়ে রয়েছে। একবার কন্দিয়াকের কুৎসিত দেওয়ালের দিকে পেছন ফিরতে পারলে আর কোনো বাধা নেই কোথাও। রানী তোমাকে খুব আদর করে নিরাপদে রাখবেন নিজের কাছে, যতদিন না মসিও ফ্লোরিমো তার বউকে নিতে আসেন। ছোট্ট চুমুক দিল ভ্যালেরি মদের পাত্রে, তারপর ওটা নামিয়ে রাখল। টেবিলে কনুই ঠেকিয়ে হাতের তালুতে ফর্সা গালটা রাখল। তারপর শান্ত গলায় বলল, মাদাম আমাকে বলেছেন মারা গেছে ফ্লোরিমো। চমকে উঠে ভ্রু কুঁচকাল মসিও গাখনাস। কথাটা বলার সময় মেয়েটার ঠান্ডা ভঙ্গি দেখে তাজ্জব হয়ে গেছে ও। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে ও মেয়েটির মুখের দিকে। তাহলে কি এই মেয়েটিও আর সব আবেগশূন্য লোভ লালসার হিসেব কষা মেয়েদের মতো? নিজের ভালোবাসার পাত্রের মৃত্যুর সম্ভাবনার কথা কেউ এভাবে বলে কি করে? একে তো উষ্ণ হৃদয় প্রাণবন্ত পবিত্র মনের একটা মেয়ে বলে ধরে নিয়েছিল, এবং সেই কারণেই বিপদের সময় আত্মসম্মান বিসর্জন দিয়েও এর পাশে দাঁড়াবার প্রেরণা পেয়েছিল। এখন দেখা যাচ্ছে এর সম্পর্কে যা ভেবেছিল সব ভুল। ওর নীরবতায় সচকিত হয়ে চোখ তুলল মেয়েটি। গাখনাসের মুখের দিকে চেয়েই বুঝে নিল ওর মাথায় কি চলছে। ম্লান হাসি ফুটল ওর মুখে। আমাকে নিষ্ঠুর হৃদয়হীনা ভাবছেন মসিও দো গাখনাস? ভাবছি তুমি নারী জাতিরই একজন। আপনার কাছে তো এ দুটো একই কথা, তাই না? আচ্ছা, একটা কথা বলবেন, মেয়েদের সম্বন্ধে আপনি অনেক জানেন মসিও। ওরে বাপ, আমার জীবনের সমস্যা সংকটের কোনো অভাব নেই মাদেমোয়াজেল। অনেক মেয়ের সঙ্গে পরিচয় আছে বুঝি আপনার? খোদার রহম হয়েছে আমার ওপর, একজনও না। কোনোই অভিজ্ঞতা নেই? না, তার দরকারও নেই। যাদের চেনেন না জানেন না তাদের সম্পর্কে কিসের ভিত্তিতে বিচার করে রায় দিয়ে ফেলছেন মসিও মনে মনে? জ্ঞান কি কেবল অভিজ্ঞতার মাধ্যমেই আসে? মাথা নাড়ালো গাখনাস। কেউ দেখে শেখে, কেউ ঠেকে। আরেকজনকে তবাহ হয়ে যেতে দেখলেও বিপদ সম্পর্কে হুঁশিয়ার হতে পারে মানুষ। বোকারাই কেবল ঠেকে ও ঠকে শেখে। আপনি খুবই বিচক্ষণ মসিও, নরম গলায় বলল ভ্যালেরি। এতই নরম যে গাখনাসের সন্দেহ হলো মনে মনে হাসছে মেয়েটা। বিয়ে করেননি কখনো? না না মাদেমোয়াজেল। গম্ভীর গলায় বলল গাখনাস। ওই বিপদের ধারে কাছেই যায়নি কোনোদিন। সত্যি আপনার মনে হয় কাজটা বিপজ্জনক? ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপজ্জনক ব্যাপার। শিউরে উঠল গাখনাস। তারপর হেসে উঠল দুজন একসঙ্গে। চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে পড়ল মেয়েটা। টেবিলের পাশ দিয়ে জানালার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো গাখনাসের দিকে মুখ করে। মসিও দো গাখনাস, বলল সে, আপনি ভালো একজন মানুষ, সত্যিকারের মহৎ একজন ভদ্রলোক। তবে আমাদের সম্পর্কে আপনার আরেকটু ভালো ধারণা থাকলে আমি খুশি হতাম। সব মেয়ে ঘৃণা বা অবজ্ঞার পাত্রী নয়, বিশ্বাস করুন। প্রার্থনা করি আপনি যেন এমন কাউকে পেয়ে যান যিনি প্রমাণ করবেন আমার কথার সত্যতা। মৃদু হাসল গাখনাস, মাথা নাড়ল।
যতটা বলছো তার অর্ধেক মহত্ব নেই আমার মধ্যে খুকি। আমার মধ্যে এক ধরনের গোঁয়ার্তুমি আর অন্ধ অহংকার আছে, যেটা দেখে কেউ কেউ সদ্গুণ বলে ভুল করে। আমার এখানে ফিরে আসার কথাটাই ধরো না কেন, আমাকে এনেছে আসলে আমার অহংকার। প্যারিসে ফিরে বিধবা কন্দিয়াকের কাছে ঘোল খেয়ে এসেছি, এ কথা স্বীকার করার সাহস আমার ছিল না। ওদের হাসি টিটকারি সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমাকে এসব কথা বলছি এই জন্যে যে তাহলে হয়তো তুমি আমার জন্য কাউকে পেয়ে যাওয়ার প্রার্থনাটা করবে না, যেটা পূরণ হওয়াকে আমি ভয় পাই। তোমার এই প্রার্থনা যদি তিনি ফট করে পূরণ করে বসেন, বিশ্বাস করো স্রেফ মারা পড়বো আমি। তোমাকে আগেও বলেছি মাদমোয়াজেল, তোমার মতো পবিত্র মনের ভালো মেয়েদের প্রার্থনা খোদা পূরণ করেন। অথচ একটু আগেই মনে মনে ভাবছিলেন আমি একটা হৃদয়হীন বাজে মেয়ে। ফ্লোরিমো দো কন্দিয়াকের বাঁচা মরার ব্যাপারে তোমাকে খুবই নিস্পৃহ উদাসীন মনে হয়েছিল আমার। তাই হয়তো মনে হয়েছিল, কিন্তু আসলে আমি তা নই। যে আমার স্বামী হতে চলেছে তার ব্যাপারে আমি কি করে নিস্পৃহ থাকব? আসলে মুসিও, মাদাম দোকন্দিয়াকের কথা আমি এক বিন্দুও বিশ্বাস করিনি। আমি আমার শপথ ভাঙব না বুঝতে পেরে তিনি এখন আমাকে বিশ্বাস করাতে চাইছেন মারা গেছে ফ্লোরিমো। খোদা নিজেই আমাকে আমার শপথ রক্ষা থেকে মুক্তি দিয়েছেন। কাজেই আমি নিশ্চিন্তে সাড়া দিতে পারি মাখিউসের প্রেম নিবেদনে। কিন্তু তিনি সম্পূর্ণ ভুল দৃষ্টিভঙ্গিতে দেখছেন গোটা ব্যাপারটা। আমি তাকে বোঝাবার চেষ্টা করে বিফল হয়েছি। আমার সোজা কথা, আমার বাবা চেয়েছিল আমি যেন ফ্লোরিমোকে বিয়ে করি। ওর বাবা ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন তার। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম তার ইচ্ছে আমি মান্য করব। আমার বাবার কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ, আর আর কারো কাছে নই। ফ্লোরিমো যদি সত্যিই মারা গিয়ে থাকে আমি মুক্ত হয়ে গেলাম ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমার পছন্দ করতে হবে মাখিউসকে। ও যদি দুনিয়ার একমাত্র পুরুষ হতো তবুও তো পছন্দ করতাম না আমি ওকে। কিন্তু তিনি কিছুতেই বুঝবেন না কারো কোনো কথা। স্বার্থ চিন্তায় একেবারে অন্ধ হয়ে গেছেন মাদাম। এক কদম সামনে বাড়ল গাঘনাস। খুকি, কথা শুনে মনে হচ্ছে ফ্লোরিমোকে বিয়ে করার ব্যাপারেও তেমন কোনো আগ্রহ নেই তোমার। কিন্তু রানীকে লেখা চিঠিতে তোমার ব্যগ্রতাই প্রকাশ পেয়েছিল। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না আমার। রানীকে লিখেছিলাম এদের অত্যাচার থেকে মুক্তির আশায়। ফ্লোরিমোর ব্যাপারে কোনো অনাগ্রহ বা বিতৃষ্ণা নেই আমার, বলল ভ্যালেরি শান্ত কণ্ঠে, স্পষ্ট ভাষায়। ছোটবেলায় একসঙ্গে খেলেছি আমরা। মানুষটা ভদ্র ও সৎ, আত্মসম্মান জ্ঞান আছে, দেখতেও ভালো। ওকে আমার ভালোই লাগতো, অনেকটা বড় ভাইয়ের মতো। আমার ধারণা স্বামী হিসেবে ও খারাপ হবে না। ও কাজেই ওর হাতে নিজেকে সঁপে দিতে খারাপ লাগবে না আমার। চেহারা ভালো, মানুষটা ভদ্র, সৎ, আত্মসম্মান জ্ঞান সম্পন্ন। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে একটা মেয়ের? আমাকে জিজ্ঞেস করো না মাদমোয়াজেল, এইসব ব্যাপারে কিচ্ছু বুঝি না আমি, একেবারে বকলম। বলল গাঘনাস। তবে তোমার জীবন দর্শন শুনে বুঝতে পারছি অত্যন্ত শিক্ষিত, জ্ঞানী ও গুণী। চমৎকার এক শিক্ষক পেয়েছো তুমি। একেবারে পাকা বুড়ির মতো কথা বলছো। কথা শেষ করে হা হা করে হেসে উঠল গাঘনাস। বোঝা গেল খুবই মজা পেয়েছে সে কচি একটা মেয়ের মুখে ওসব কথা শুনে। লজ্জা পেল মেয়েটি। একটু পরে শান্ত কণ্ঠে বলল, আমার যা কিছু শিক্ষা সব পেয়েছি বাবার কাছে। আমার কাছে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মহৎ ও সবচেয়ে সাহসী মানুষ। শুনতে শুনতে গম্ভীর হয়ে গেল মসিও গাঘনাস। মাথা ঝুঁকিয়ে সশ্রদ্ধ কণ্ঠে বলল, তাঁর আত্মার শান্তি হোক। আমিন, বলল মেয়েটা। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ফ্লোরিমোর প্রসঙ্গে ফিরে গেল ভ্যালেরি। ও যদি বেঁচে থাকে তাহলে ওর এই দীর্ঘ অনুপস্থিতি, একটা খবর পর্যন্ত না দেয়া অস্বাভাবিকই বলতে হবে। গত 3 মাস, না 4 মাস ওর কোনো চিঠি আসেনি, অথচ ওর বাবার মৃত্যুর সংবাদ পেয়ে ওর ফিরে আসার কথা। খবরটা কি জানানো হয়েছিল তাকে? জিজ্ঞেস করল গাঘনাস।
তুমি নিজে কি খবর দিয়েছো? আমি অবাক হলো। না মুসিও, আমি কোনো দিনই কোনো চিঠি দিইনি ওকে, এটাই কারণ। বলল গাখনাস। আমার বিশ্বাস মাকির মৃত্যু সংবাদ ফ্লোরিমোর কাছ থেকে চেপে গেছেন ওর সৎ মা। হায় খোদা! আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটি গাখনাসের মুখের দিকে। আপনার ধারণা এখনো কিছুই জানে না ও? মাথা নাড়ল গাখনাস। এতদিনে জানার কথা। মাসখানেক আগে রানীমা মাখির মৃত্যু সংবাদ এবং এখানকার সব ঘটনা জানাবার জন্য একজন দূত পাঠিয়েছিলেন ওর কাছে। 1 মাস আগে? ভ্রুজোড়া কপালে উঠল মেয়েটির। অথচ তারপরেও কোনো খবর নেই ওর। এটা তো ভয়ের ব্যাপার মুসিও, তাই না? আমার তো মনে হয় না। মাথা নাড়ল গাখনাস। বরং আমি আশা করছি খুব শীঘ্রই তার খবর পাওয়া যাবে, 2-4 দিনের মধ্যেই। দেখতে দেখতে এসে গেল বুধবার। আজই রাতে নাইট গার্ডের ডিউটি পড়বে আর্সেনিওর। রোজকার মতো আজও দুপুরে যখন হলরুমে ডিনারে বসল কন্দিয়াকরা, ছুটি পেয়ে বাতিস্তা গেল আর্সেনিওর সঙ্গে গল্প করতে। একটু আড়ালে গিয়ে কাজের কথা পারল গাখনাস। সব ঠিকঠাক তো দোস্ত? তোমার ডিউটি তো আজ রাতে। হ্যাঁ, উত্তর এলো। সন্ধে থেকে সকাল পর্যন্ত। ঠিক কোন সময় বেরোচ্ছি আমরা? মাঝরাতে, বলল গাখনাস। সবাই যখন ঘুমে বিভোর থাকবে। যদি দেখো 2-1 জন তখনও জেগে আছে, তাহলে আরো পরে। আধ ঘন্টা আগে বেরোতে গিয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। না হয় 1 ঘন্টা পরেই রওনা দিলাম। কি বলো? ঠিক, একদম ঠিক কথা। শোনো, গলাটা একেবারে খাদে নামিয়ে ফেলল আর্সেনিও। তোমার টাওয়ারের তালা খুলে আমি শীষ দেব। তার আগে গার্ড রুম থেকে পেছনের গেটের চাবিটা হাতিয়ে নেব আমি, ঠিক আছে? ভেরি গুড। তাহলে সেই কথাই থাকলো, মাঝরাতের কাছাকাছি যে কোনো সময়। হাত মিলিয়ে বিদায় নিল ওরা পরস্পরের কাছ থেকে। কিন্তু 1 পা এগিয়ে থমকে দাঁড়াতে হলো গাখনাসকে। গেটের কাছে একটা হই হল্লার শব্দ শোনা যাচ্ছে। গার্ড হাউসের ওদিকে ছোটাছুটি করছে লোকজন। ফরচুনিওর হেঁড়ে গলা শোনা গেল। একজন ঘোড়সাওয়ার এসে হাজির হয়েছে কন্দিয়াকের গেটে। ব্রিজ পেরিয়ে এসে চাবুকের গোড়া দিয়ে খটাখট আওয়াজ করছে গেটের পুরু তক্তায়। ফরচুনিওর নির্দেশে খোলা হলো গেট। ধূলি ধূসরিত এক লোক মুখে ফেনা ওঠা ঘোড়া নিয়ে ঢুকলো ভিতরে। খিলান পেরিয়ে শ্যাত রাঙিনায় এসে নামলো ঘোড়া থেকে। লোকটাকে দেখে বার্তাবাহক বলে মনে হলো গাখনাসের। জাঁকের সঙ্গে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো ফরচুনিও। জানতে চাইল সে কি চায়। বিধবা মা খিস্ত হলদিয়াকের জন্য চিঠি এনেছি আমি, বলল লোকটা। মাতব্বরি চালে মাথা ছাকালো ফরচুনিও। তারপর ঘোড়াটার দেখাশোনা করার জন্য একজনকে হুকুম দিয়ে লোকটাকে সঙ্গে নিয়ে ঢুকে গেল দুর্গের ভেতর। ভাবছে গাখনাস, কোত্থেকে এলো বার্তা? প্যারিস থেকে রানী পাঠালেন, নাকি ইটালি থেকে ফ্লোরিমো? চিঠির বিষয়বস্তু কি সেটা জানা খুবই দরকার। প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে ওকে। কি করবে বুঝতে পারছে না গাখনাস। হলরুম তো চেনাই আছে। ও কি আড়ি পাতবে ওখানে গিয়ে? কাজটা করতে হলে আত্মমর্যাদা লাগবে ওর। আর যদি ধরা পড়ে যায়, না, এসব ঝুঁকি নেওয়ার কোনো অর্থ হয় না। ধরা পড়লে চড় চাপড় মারা হবে, অপমান, ফলে রক্তারক্তি কাণ্ড হবে। এতদিনের এত কষ্ট, পরিকল্পনা সব মাঠে মারা যাবে। টাওয়ারের মাথায় নিজের গার্ড রুমে যাওয়ার জন্য ঘুরতে গিয়েও আবার থমকালো। কে যেন ডেকে উঠল ওর নাম ধরে। বাতিস্তা! ফরচুনিও ডাকছে ওকে। কাছে যেতেই হুকুম দিল ক্যাপ্টেন। মাদমোয়াজেল দোলাভ ওভরাইকে এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাও তার অ্যাপার্টমেন্টে। বাউ করে ক্যাপ্টেনের পিছু নিয়ে শ্যাতর ভেতরে ঢুকলো। বুঝতে পারছে ওই বার্তাবাহকের আগমনের কারণেই খাওয়া ছেড়ে নিজের ঘরে ফিরে যেতে হচ্ছে ভ্যালেরিকে। উত্তরের টাওয়ারে নিজের অ্যান্টিরুমে পৌঁছেই ঘুরে দাঁড়ালো ভ্যালেরি। জানেন, বার্তা এসেছে একটা। দেখেছি লোকটাকে, কিন্তু জানি না কোত্থেকে এলো। তুমি কিছু শুনেছ? কার কাছ থেকে এলো বার্তা? ফ্লোরিমোর কাছ থেকে। ফ্যাকাশে দেখাচ্ছে ওর মুখ। বলো কি, মাখিদো কন্দিয়াকের বার্তা? ইটালি থেকে? না মুসিও, মনে হয় না ইটালি থেকে। যতদূর আন্দাজ করতে পারলাম
কন্দিয়াকের পথে রয়েছে এখন ফ্লরিমো। খবর শুনে খাওয়া ছেড়ে উঠে পড়ল ওরা। খিদে নষ্ট হয়ে গেছে। হয়তো ভাবলো আমারও একই অবস্থা, ঘরে ফিরে যেতে বলা হলো আমাকে। অর্থাৎ শুধু জানতে পেরেছ বার্তা এসেছে মাখির কাছ থেকে, কিন্তু বিষয়বস্তু তোমাকে শুনতে দেওয়া হয়নি? কিচ্ছু না, নালিশের ভঙ্গিতে বলল মেয়েটা। জানালার দিকে ফিরল মসিয়া গাখনাস। বাইরে চোখ রেখে ভাবছে। একটু আগের চিন্তাগুলো আবার ঘুরছে ওর মাথায়। হলরুম তো চেনাই আছে, আড়ি পাতবে ওখানে গিয়ে। কি বার্তা এলো জানতে পারলে ভালো হতো, কিন্তু সে চেষ্টা করতে গেলে মারাত্মক ঝুঁকি নিতে হবে। ঘাড় ফেরাতেই সামনে দাঁড়ানো মেয়েটার উপর চোখ পড়ল ওর। কেমন স্লথ ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে মিষ্টি মেয়েটা, অসহায়, বিষণ্ণ। এর খাতিরে করতে পারবে ও কাজটা, যতই অসম্মানজনক হোক না কেন। জানতেই হবে, বলল সে। কি বার্তা নিয়ে এলো ফ্লরিমোর পাঠানো লোক জানতেই হবে আমাদের। তাহলে আজ রাতে এখান থেকে পালিয়ে প্যারিসে না গিয়ে আমরা সোজা ওর কাছেই যেতে পারি। পালাবার সব ব্যবস্থা পাকা করে ফেলেছেন? জিজ্ঞেস করলো ভ্যালেরি। হেসে উঠল, ঝলমল করছে মুখটা। সব। ওকে আশ্বস্ত করলো গাখনাস। তারপর নিচু গলায় বলল, শোনো খুকি, আমি যাচ্ছি খবর সংগ্রহ করতে। কিছুটা ঝুঁকি আছে বটে, কিন্তু ফ্লোরিমোর খবরটা না জেনে অন্ধকারে ঝাঁপ দেওয়া উচিত হবে না আমাদের। কেউ যদি এসে আমার কথা জিজ্ঞেস করে, সেটার সম্ভাবনা যদিও খুবই কম, কারণ সবার মনোযোগ এখন হলরুমের ওই বার্তাবাহক কি খবর আনলো তার উপর। তুমি বলবে কিছুই জানো না, ইটালিয়ান বোঝো না তুমি, আমি বুঝি না ফ্রেঞ্চ। তবে এটুকু বলতে পারো, এই একটু আগে ছিলাম এখানে, হয়তো পানি আনতে গেছি। বুঝতে পেরেছো? মাথা ঝাঁকালো মেয়েটা। তারপর ঘরে ঢুকে তালা মেরে দেবে। আমি যতক্ষণ ফিরে না আসি খুলবে না দরজা। বড় একটা মাটির কলস তুলে নিয়ে গার্ড রুমের জানালা দিয়ে ওটার সব পানি ফেলে দিল গাখনাস বাইরের পরীক্ষায়। তারপর ঘোরানো সিঁড়ি বেয়ে নেমে চলে এলো ভিতরের আঙিনায়। এদিকে এ সময়ে লোকজন এমনিতেই কম থাকে, দরজায় তালা ও প্রহরী থাকে শুধু রাতের বেলা। এই আঙিনা থেকে একটা বিশেষ দরজা দিয়ে ঢুকলে সেতর যে কোনো অংশে যাওয়া সম্ভব বলে ওর ধারণা। কলসটা দরজার পাশে রেখে দ্রুত পায়ে চলল সে হলরুমের অবস্থান লক্ষ্য করে। দ্বিধাদ্বন্দ্বের কাটাকুটি চলছে এখনো ও মনের ভেতর। এই এখন গাল দিচ্ছে নিজেকে তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছতে পারছে না বলে, পর মুহূর্তে গাল দিচ্ছে আড়ি পাতার মতো নোংরা বাজে কাজে জড়িয়েছে বলে। সেই সঙ্গে সমানে সাপ সাপান্ত করে চলেছে দুনিয়ার তাবৎ মেয়ে মানুষকে, যাদের দুষ্কর্মের কারণে আজ ওর এই হেনস্থা। তারা যেন চিরকাল নরকের আগুনে পড়ে। কন্দিয়াকের মস্ত হলরুমে মাদমোয়াজেল দো লা ভোভরাই ও পুত্র মাখিউসকে নিয়ে খেতে বসেছিলেন মাখিস। কন্দিয়াকের মাখি ফ্লোরিমোর কাছ থেকে চিঠি নিয়ে লোক এসেছে শুনে খাওয়া মাথায় উঠল মা ও ছেলের। লাফিয়ে উঠে দাঁড়ালেন মাদাম। ভয় ও অবাধ্যতা একই সঙ্গে খেলা করছে তার চেহারায়। দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রথমেই বিদায় করলেন মাদমোয়াজেলকে। ভ্যালেরি একবার ভাবলেও লোকটাকে জিজ্ঞেস করবে ওর জন্য কোনো চিঠি আছে কিনা, জিজ্ঞেস করবে কেমন আছে ফ্লোরিমো, কোথায় আছে, কিন্তু মাখিসের মার মূর্তি দেখে কিছু বলার সাহস হলো না। বাতিস্তাকে ডেকে আনার জন্য ফরচুনিওকে পাঠানো হতে উঠে দাঁড়ালো সে খাওয়া ছেড়ে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আর চোখে লক্ষ্য করল চাবুক ও হ্যাট মেঝেতে ফেলে ধুলোমাখা লোকটা তার ওয়ালেট খুলে চিঠি বের করছে। সামনে দাঁড়িয়ে রয়েছেন বিধবা সেটা নেয়ার জন্য। যেন এটা তেমন কোনো ব্যাপারই নয়, এমনি একটা ভাব দেখিয়ে টেবিলেই বসে রইল মাখিউস। পরিচারক ছেলেটা ওর পেছনে দাঁড়িয়ে, পায়ের কাছে শুয়ে রয়েছে ওর হাউন্ড। মদের গ্লাসটায় ছোট্ট চুমুক দেয়, উঁচু করে তুলে ধরে গাঢ় লাল মদের সৌন্দর্য অবলোকন করে, যেন কিছুই পরোয়া করে না সে। ভ্যালেরি বেরিয়ে যেতেই চাকর ছেলেটিকেও চলে যেতে বললেন মাখিস। চিঠিটা হাতে নিয়ে খোলার আগে পত্রবাহকের দিকে ফিরলেন তিনি আবার। মাখি এখন কোথায়? জিজ্ঞেস করলেন তিনি। লা হসেথে মাদাম, জবাব দিল লোকটা। কথাটা শোনা মাত্র সমস্ত ভান ভনিতা ছেড়ে শটান দাঁড়িয়ে পড়ল মাখিউস। প্রায় চেঁচিয়ে উঠল সে, এত কাছে! কিন্তু বিধবা নিজেকে শান্ত রাখলেন, বললেন নিজেই তো চলে আসতে পারত কন্দিয়াকে,
তা না করে এত কাছে থেকে চিঠি পাঠাবার মানে? আমি জানি না মাদাম, আমার সঙ্গে মসিয়র লা মাখির দেখা হয়নি। তার চাকর চিঠিটা আমার হাতে দিয়ে এখানে পৌঁছে দিতে বলেছে। মায়ের পাশে এসে দাঁড়ালো মাখিউস। ভ্রুকুঞ্চকে বলল, কি লিখেছে দেখা যাক না। কিন্তু তার কথায় কান্না দিয়ে মাদাম বললেন, মসিয় লা মাখি সম্পর্কে আর কিছুই জানাবার নেই তাহলে তোমার? আমি যতটুকু জানি বলেছি মাদাম। ফরচুনিওকে ডেকে আনতে পাঠালেন তিনি মাখিউসকে। সে এলে তাকে নির্দেশ দিলেন যেন পত্রবাহককে ভালো মতো খাইয়ে দাইয়ে তারপর বিদায় দেওয়া হয়। ঘরে যখন তিনি আর মাখিউস ছাড়া আর কেউ নেই, তখন ত্রস্ত হাতে খাম ছেড়ে চিঠিটা বের করলেন বিধবা মাখিস। ভাঁজ খুলে মেলে ধরলেন চোখের সামনে। উদ্বেগ ও উৎকণ্ঠা চাপতে না পেরে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো মাখিউস, যাতে সেও পড়তে পারে চিঠিটা। চিঠিটা এইরকম। প্রিয় মাখিস, সন্দেহ নেই আমি বাড়ি ফিরে আসছি। এ খবর শুনে আপনি আনন্দিত হবেন। মেসেঞ্জার না পাঠিয়ে সরাসরি চলেই আসতাম, কিন্তু সামান্য জ্বরের কারণে লা হোসেতে আটকা পড়ে গেছি কয়েকদিনের জন্য। প্যারিস থেকে পাঠানো রানীর চিঠি পেয়েছি আমি 2 সপ্তাহ আগে মিলানে। সেই চিঠিতে জানতে পারলাম 6 মাস আগেই মারা গেছেন বাবা। যত শীঘ্রই সম্ভব কন্দিয়াকে ফিরে শাসনের ভার হাতে নেওয়ার জন্য রাজদরবার থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এইরকম একটা গুরুত্বপূর্ণ দুঃসংবাদ আপনার পরিবর্তে প্যারিস আমাকে জানাচ্ছে দেখে আমি অত্যন্ত বিস্মিত ও মর্মাহত হয়েছি। 6 মাস আগেই আমাকে খবর দেয়া আপনার উচিত ছিল। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রাজদরবারের আদেশ মোতাবেক মিলান থেকে আমাকে ছুটে আসতে হলো। মাস কয়েক যাবৎ কন্তিয়াকের কোনো খবর না পেয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। এখন মনে হচ্ছে বাবার মৃত্যুই হয়তো এর প্রধান কারণ, যদিও এমনটি হওয়া মোটেই বাঞ্ছনীয় ছিল না। যাই হোক মাদাম, আশা করি আমাকে বাবার মৃত্যু সংবাদ না জানানোর উপযুক্ত কারণ আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আমার মনের খটকা নিরসন করতে পারবেন। চলতি সপ্তাহের শেষেই আমি কন্দিয়াকে পৌঁছে যাব। তবে আমার উপস্থিতি কোনোভাবে আপনাকে বা আমার প্রিয় ছোট ভাই মাখিউসকে বিব্রত বা ব্যতিব্যস্ত করুক, তা আমি চাই না। রাজদরবারের নির্দেশে শাসনভার গ্রহণ করলেও আমার আপত্তির যদি কোনো কারণ না ঘটে, আমি আশা করব আপনি ও ছোট ভাই মাখিউস যতদিন খুশি বা প্রয়োজন কন্দিয়াককে নিজের বাড়ি মনে করে ওখানেই বাস করবেন। ইতি আপনার স্নেহধন্য প্রিয় সৎপুত্র ফ্লোরিমো। চিঠি পড়া শেষ হলে পাতা উল্টে একটা বিশেষ অংশ আবার পড়লেন বিধবা, এবার মাখিউসকে শুনিয়ে। মাস কয়েক যাবৎ কন্দিয়াকের কোনো খবর না পেয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। এখন মনে হচ্ছে বাবার মৃত্যুই হয়তো এর প্রধান কারণ, যদিও এমনটি হওয়া মোটেই বাঞ্ছনীয় ছিল না। যাই হোক মাদাম, আশা করি আমাকে বাবার মৃত্যুর সংবাদ না জানানোর উপযুক্ত কারণ আপনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে আমার মনের খটকা নিরসন করতে পারবেন। চোখ তুলে মাখিউসের দিকে চাইলেন মাখিস। জায়গা বদল করে সামনে এসে দাঁড়িয়েছে সে এখন। ও সন্দেহ করছে মা, বুঝে গেছে এমন কিছু হচ্ছে এখানে যা হওয়া মোটেই উচিত ছিল না। মুখ বাঁকালো মাখিউস। তারপরেও দেখো, চিঠির ভাষায় করা কিছু নেই, মোটামুটি নম্র সৌহার্দ্যপূর্ণই বলা যায়। মনে হচ্ছে প্যারিস থেকে সব কথা তাকে জানানো হয়নি। ছোট্ট এক টুকরো তিক্ত কাষ্ঠ হাসি বেরোলো তার গলা দিয়ে। আমরা যতদিন খুশি বা প্রয়োজন কন্দিয়াককে নিজের বাড়ি মনে করে এখানেই বাস করতে পারি, যতক্ষণ না তার আপত্তির কোনো কারণ ঘটে। চিঠিটা ভাঁজ করে 2 হাত পিছনে বাঁধলেন তিনি। সরাসরি চাইলেন ছেলের মুখের দিকে। এবার শোনা যাক, জিজ্ঞেস করলেন তিনি। তুমি কি করবে বলে ভাবছো? আমার অবাক লাগছে, ভ্যালেরি সম্পর্কে একটা শব্দও লেখেনিও, বলল মাখিউস। দূর, বাজে কথা ছাড়ো। কন্দিয়াকরা মেয়ে মানুষকে সামান্য গুরুত্ব দেয় না। তুমি কি করবে বলে ভাবছো?
কালো ছায়া পড়েছে ম্যাথিউসের সুন্দর মুখে। কয়েক মুহূর্ত বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মায়ের দিকে, তারপর কাঁধ দুটো সামান্য ঝাঁকিয়ে ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ালো। ম্যান্টেল শেলফে কনুই রেখে মুঠি করা হাতের উপর রাখলো কপালের এক পাশ। ভাবছে। ভ্রু কুঁচকে উদ্ধত ভঙ্গিতে তাকে লক্ষ্য করছেন মার্কিস। হ্যাঁ ভাবো, বললেন তিনি। লা হেসে থে আছে ও। ঘোড়ায় চড়ে এলে 7-8 ঘন্টার পথ। জ্বরের কারণে সাময়িকভাবে আটকা পড়েছে ওখানে, তবে এসে পড়বে এই সপ্তাহের মধ্যেই। তার মানে শনিবার পর্যন্ত সময় পাচ্ছি আমরা। তারপরে বেরিয়ে যাবে কন্দিয়াক আমাদের হাতের মুঠি থেকে চিরতরে। তুমি কি লাভ অফ রাইও হারাতে চাও? সোজা হয়ে দাঁড়ালো ম্যাথিউস, ঘুরলো মায়ের দিকে। কি করতে পারি আমি? তুমি বা কি করতে পারো মা? বোঝা গেল নিজের অক্ষমতায় রেগে যাচ্ছে ও। কাছে এসে ছেলের কাঁধে একটা হাত রাখলেন মহিলা। মেয়েটাকে বিয়েতে রাজি করানোর জন্য পুরো 3টে মাস সময় পেয়েছিলে তুমি ম্যাথিউস, কিন্তু এক পাও এগোতে পারোনি। এখন তোমার সামনে রয়েছে বড়জোর 3টে দিন। কিছু করার কথা ভাবছো? সেদিন ঠিকই বলেছিলে তুমি, এসব ব্যাপারে একেবারে আনাড়ি আমি, তিক্ত কণ্ঠে বলল ম্যাথিউস। দিনের পর দিন কেবল ধৈর্যই ধরেছি। তাছাড়া কেন যেন ধরেই নিয়েছিলাম ফ্লোরিমো আর কোনোদিন ফিরবে না। কিন্তু ওর অপছন্দ আর ঘৃণার দৃষ্টি সহ্য করে যতটুকু করেছি, তার বেশি আর কি করতে পারতাম আমি? জোর করে তুলে নিয়ে গিয়ে বুকে ছুরি ধরে বাধ্য করাতাম আমাকে বিয়ে করতে। এপাশ ওপাশ মাথা নেড়ে হাসলেন মার্কিস। হাত সরিয়ে নিলেন ওর কাঁধ থেকে। চাতুরীর অভাব আছে তোমার মধ্যে ম্যাথিউস, বললেন তিনি। এখনো সময় আছে, মাথাটা একটু খাটাও। মনে রেখো, আগামী রোববার থেকে মাথা গোজার ঠাঁইও থাকবে না আমাদের। মহিদ কন্দিয়াকের কাছ থেকে কোনো রকম দয়া বা দাক্ষিণ্য গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় তোমার পক্ষেও সম্ভব হবে না। যদি সব চেষ্টা বিফল হয়, বলল ম্যাথিউস, তো খাইনের বাড়িটা তো তোমার আছেই। বাড়ি? ক্ষোভ ফুটল বিধবার কণ্ঠে। ওটাকে তো খোয়ার বললেও বেশি বলা হয়। পারবে তুমি ওই শুয়োরের খোয়ারে থাকতে? সব যদি ভেস্তে যায়, ওই খোঁয়াড়ি হয়তো আমাদের কাছে স্বর্গ বলে মনে হবে। আমার তা মনে হবে না। অথচ আগামী 3 দিনের মধ্যে তুমি কিছু একটা করতে না পারলে ভেস্তেই যাবে সব। কন্দিয়াক ধরে নিতে পারো হারিয়েছ। চৌকাঠে এসে দাঁড়িয়েছে ফ্লোরিমো। লাভ অফ রাইয়ের সম্পত্তিও হারাবে যদি এই 3 দিনে কোনো বুদ্ধি বের না করতে পারো। তুমি তো বলেই খালাস, অসম্ভবকে কি করে সম্ভব করব আমি মা? বিরক্ত হয়ে পড়েছে সে মায়ের অযৌক্তিক চাপাচাপি আর দোষারোপে। কে তোমাকে তা করতে বলেছে? তুমিই তো বলছো। আমি না তো, যা সম্ভব তাই বলেছি আমি। ভ্যালেরিকে সেভোয়ায় নিয়ে গিয়ে একটা পুরুত ডেকে ঘুষ দিয়ে বিয়ে পড়িয়ে নেওয়া কি একেবারে অসম্ভব কোনো কাজ? সেই অসম্ভব কথাই তো বলছো। ও যাবে কেন আমার সঙ্গে? তুমি তো ভালো করেই জানো। চুপ হয়ে গেলেন মাদাম। চট করে ছেলেকে একবার দেখেই নামিয়ে নিলেন চোখ। যে কথাটা তার মাথায় ঘুরছে সেটা মুখে উচ্চারণ করা যায় না। তিনি জানেন কিভাবে মাদমোয়াজেলকে বাধ্য করা যায় ওর সঙ্গে যেতে। সেক্ষেত্রে কেবল স্বেচ্ছায় নয়, অধীর আগ্রহের সঙ্গে গিয়ে দাঁড়াবে সে বেদির সামনে। কিন্তু মা হয়ে ছেলেকে সে কথা কি করে বলবেন তিনি? গাধাটার কি সামান্য বুদ্ধিও নেই যে নিজে থেকে বুঝতে পারছে না? মাকে চুপ করে থাকতে দেখে হাসল ম্যাথিউস বিদ্রুপের হাসি। ভাবো মা, ভাবতে থাকো, দেখো কোনো বুদ্ধি বের করতে পারো কিনা। কাউকে কিছু করতে বলা সোজা, কি করে করতে হবে বলো দেখি। ছেলের নির্বুদ্ধিতা দেখে রেগে গেলেন তিনি। রাগের জোয়ারে ভেসে গেল দ্বিধা। তোমার বদলে যদি আমি হতাম ম্যাথিউস, একটা উপায় খুঁজে নিতামই, ভাবলেশীন ভঙ্গিতে বললেন তিনি, অন্যদিকে মুখ ফিরিয়ে। অবাক চোখে মাকে দেখছে ম্যাথিউস। তার ভাবভঙ্গি, চোখের দিকে তাকাতে না পারা, গলার স্বর, আচরণের আড়ষ্ঠতা অবাক করছে ওকে। ব্যাপারটা নিয়ে ভাবতে গিয়ে হঠাৎ সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে গেল ওর কাছে। একটু যেন চমকে উঠল সে।
লজ্জাও পেল। তারপর ঠোঁট জোড়া শক্ত হয়ে চেপে বসলো পরস্পরের সাথে। সেক্ষেত্রে বলল সে কয়েক মুহূর্ত পর। এমনভাবে বলল যেন কথার মানেটা বোঝেনি এখনো। আমার বদলে তুমি না হওয়ায় দুঃখই হচ্ছে আমার। আমি শুধু তোখাইনের খোঁয়ারটাকে বাসযোগ্য করে নেয়ার কথাই ভাবতে পারছি। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলেন মাখিস। লজ্জায় বিরক্তিতে মাটিতে মিশে যাচ্ছেন তিনি। বুঝতে পারছেন তার কথা ঠিকই বুঝেছে মাখিউস, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যেন বুঝতে পারেনি। আমার বদলে তুমি না হওয়ায় দুঃখই হচ্ছে আমার। আমি শুধু তোখাইনের খোঁয়ারটাকে বাসযোগ্য করে নেওয়ার কথাই ভাবতে পারছি। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরলেন মাখিস। লজ্জায় বিরক্তিতে মাটিতে মিশে যাচ্ছেন তিনি। বুঝতে পারছেন তার কথা ঠিকই বুঝেছে মাখিউস, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যেন বুঝতে পারেনি। হঠাৎ মুখ তুললেন তিনি। কালো চোখ দুটো জ্বলছে, দুই গালে লালচে আভা। কর্তব্য বকা দিলেন তিনি ওকে। একটা ইঁদুরের কলজেতেও তো তোমার চেয়ে বেশি সাহস থাকে। আমার ছেলে হয়ে তুমি তুমি কি খোদা, কি সহজে মেনে নিচ্ছ ও পরাজয়। এক পায়ে গেলেন তিনি ছেলের দিকে। তোমার কাপুরুষতার কারণে ভিক্ষা করে খেতে হবে তোমাকে। তোমার সাহসে না কুলালে তুমি যেদিকে খুশি চলে যেতে পারো, কিন্তু আমি মেনে নেব না কিছুতেই। যতক্ষণ আমার হাত আছে, হুকুম দেবার ক্ষমতা আছে, আমি লড়বো, ড্রব্রিজ তুলে নেব আমি। আমি যতক্ষণ বেঁচে আছি, ফ্লোরিমো দো কন্দিয়াক পা রাখতে পারবে না এই দুর্গে। মাস্কেটের আওতায় পেলে বিনা দ্বিধায় খুন করব আমি ওকে। পাগল হয়ে গেছো তুমি মা, বলল মাখিউস। সেজন্য ওকে বাধা দেওয়ার কথা ভাবতে পারছো, সেজন্যই আমাকে কাপুরুষ বলতে পারছো। তুমি চাইলে আমি চলে যাব, তবে সেটা তুমি শান্ত হওয়ার পর। বকা খেয়ে লাল হয়ে গেছে মাখিউসের মুখ। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো সে, বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন মাখিস। রীতিমতো হাঁপাচ্ছেন তিনি। তারপর ধপ করে বসে পড়লেন একটা চেয়ারে। হাঁটুর ওপর কোনোই আর হাতের তালুতে চিবুক রেখে চুপচাপ বসে থাকলেন আগুনের দিকে চেয়ে। আর কোনো মহিলা হলে কান্নায় ভেঙে পড়তেন, কিন্তু মাখিস দোকন্দিয়াকের সুন্দর চোখে কান্না সহজে আসে না। চুপচাপ বসে অনেক কিছু ভাবলেন মাখিস। তারপর একজন এসে খবর দিল, মুসিও লং কোঁতো দো ত্রেসো দফিনি লর্ড সেনিশাল এসেছেন, মাদামের সাক্ষাৎ প্রার্থী। আগে চাকরদেরকে ডেকে টেবিল পরিষ্কার করতে বলো, হুকুম দিলেন তিনি। তারপর নিয়ে এসো লর্ড ত্রাসকে। টেবিল থেকে না খাওয়া ডিশ নিয়ে গেল পরিচারকেরা। আগুনের দিকে চেয়ে ব্যঙ্গের হাসি হাসলেন তিনি। সব যদি শেষও হয়ে যায়, তবু কিছুতেই তুখাইনের খোঁয়াড়ে যাবেন না তিনি। এই দফিনিতেই থাকবেন তিনি, কঁতেস দো ত্রেসো হিসেবে। বোকামি ও ভীরুতার শাস্তি একা ভোগ করতে হবে মাখিউসকে। এখানেই শেষ হচ্ছে রূপসী বন্দিনী এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।